2026 বিশ্বকাপের নরওয়ে স্ক্যান্ডাভিয়ান এই দেশটি 28 বছর পরে এবার বিশ্বকাপ খেলতে আসছে এবং 2000 সালের উয়েফা ইউরোর পর প্রায় 26 বছর পর এটাই হতে যাচ্ছে তাদের জন্য প্রথম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এখন বলতে পারেন লম্বা একটা সময় পর একটা বিশ্বকাপ খেলতে আসা, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলাতে আসা একটা টিমকে নিয়ে কেন আমি আলোচনা করতে যাচ্ছি, কারণ কথা হচ্ছে আর্লিং হালান্ড, আলেকজান্ডার সোলট এবং মার্টিন ওডেগার্ডের এই নরওয়েকে কিন্তু এই 2026 বিশ্বকাপের অন্যতম ডার্ক হোর্স হিসেবে কনসিডার করা হচ্ছে। এবং শুধুমাত্র হালান্ড, সোলট কিংবা ওডেগার্ড না, এদের আশেপাশে খেলা আন্ডাররেটেড কিছু প্লেয়ারের জন্য কিন্তু এই নরওয়েকে ডার্ক হোর্স হিসেবে কনসিডার না করে উপায় নাই। নরওয়েকে কেন এই বিশ্বকাপে ডার্ক হোর্স হিসেবে কনসিডার করা হইতেছে? এবারের উয়েফার কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি গোল করা টিম হচ্ছে কিন্তু এই নরওয়ে এবং সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করা টিমও কিন্তু এই নরওয়ে। যেই টিম উয়েফা কোয়ালিফায়ার থেকে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করতে পারে এবং তাদের সামনে আলেকজান্ডার সোলট এবং আর্লিং হালান্ডের মতো দুটা মনস্টার থাকে, এই টিমকে কিন্তু কোনোভাবেই কিন্তু হেলাফেলা করা যায় না। আমার কথা হচ্ছে এই বিশ্বকাপে নরওয়ে কতদূর যাইতে পারে এবং তাদের ট্যাকটিক্স, তাদের অ্যাপ্রোচগুলো কেমন হতে পারে। নরওয়ে মূলত খেলে 4-2-3-1 এবং 4-4-2 এর একটা মিক্সচার ফরমেশনে, যেখানে সবার উপরে থাকে আর্লিং হালান্ড, তার পিছনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকে আর্সেনালের মার্টিন ওডেগার্ড এবং রাইট সাইডে রাইট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড শ্যাডো স্ট্রাইকার হিসেবে খেলে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের আলেকজান্ডার সোলট। লেফট উইংয়ে খেলে লিপজিগের ইয়াংস্টার আন্তোনিও নুসা। এই আন্তোনিও নুসা কিন্তু একটা হিডেন জেম এবং খুব ভালো সম্ভাবনা আছে এই বিশ্বকাপের পরে কোনো একটা বিগ ক্লাব তাকে পিক করে নিবে। এই বিশ্বকাপের কোয়ালিফায়ারে এবং ফ্রেন্ডলি ম্যাচে কিংবা বলি বুন্দেসলিগায় তার কিন্তু বেশ কয়েকটা দারুণ ভালো মোমেন্ট আছে এবং বেশ কয়েকটা ভালো গোলও আছে। এই 4-2-3-1 ফরমেশনে আন্তোনিও নুসার ব্যাকআপ লেফট উইঙ্গার কারা কারা আছে? বেনফিকার আন্দ্রেস শেলডার, এই প্লেয়ারটা কিন্তু বেনফিকার হয়ে রেগুলার বেসিস স্টার্ট করে এবং চ্যাম্পিয়ন্স লিগ বলি কিংবা পর্তুগিজ লিগ বলি একটা ভালো কন্ট্রিবিউট করছে কিন্তু বেনফিকার এই সিজনে। শেলডার এবং নুসার ব্যাকআপ হিসেবে আছে জেন্স পিটার হাক। এই প্লেয়ারটা কয়েক বছর আগে এসি মিলানে টিকতে পারে নাই, ঠিক আছে, বাট এই সিজনে কিন্তু ইউসিএলে বোডো গ্লিম্টের হয়ে তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল এবং বোডো গ্লিম্ট কিন্তু এইবারের ইউসিএল ক্যাম্পেইনটা রাউন্ড 16 শেষ হলেও তার একটা ভালো রান দিয়েছিল। এই তার এতগুলো অ্যাটাকিং পাওয়ার থাকার পরেও এই নরওয়ের হয়ে সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করা এবং অ্যাসিস্ট করা প্লেয়ারটা কিন্তু এদের কেউ না। সেই প্লেয়ারটা হচ্ছে নরওয়ের রাইট ব্যাক এবং ডটমুন্ডে খেলা রাইট উইং ব্যাক জুলিয়ান রায়ারসন। এই প্লেয়ারটা কোয়ালিফায়ারে নরওয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে, সবচেয়ে বেশি বিগ চান্স শুধু করে নাই, বুন্দেসলিগায় ডটমুন্ডের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এবং বিগ চান্স ক্রিয়েশনও কিন্তু এই রায়ারসনের। সো নরওয়ের ট্যাকটিক্সটা চলে গিয়ে এরকম, তারা মূলত রাইট সাইড ধরে অ্যাটাক করতে পছন্দ করে, যেখানে জুলিয়ান রায়ারসন ওভারল্যাপ করে রাইট টাচ লাইনটা হোল্ড করবে এবং সোলো যদি রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করে, সে রাইট উইঙ্গে স্টার্ট করলেও সে কিন্তু ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে পিচের সেন্টারে চলে আসতে পছন্দ করে, কেননা অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু নর্মালি আর্লিং হালান্ডকে নিয়ে বিজি থাকে। সেখানে সোলোর যে রাইট সাইড থেকে চুপি সারে পিচের সেন্টারে চলে আসে, এটা কিন্তু তারা সবসময় নোটিস করতে পারে না। এবং নরওয়ে যদি রাইট সাইডে অ্যাটাকও করে, সেক্ষেত্রে নরওয়ের লেফট সাইডটা কিন্তু একটু ফ্রি স্পেস পায় যায় এবং সেই লেফট সাইডে থাকে কিন্তু আন্তোনিও নুসার মতো স্কিলফুল একজন উইঙ্গার এবং এই নরওয়ে রাইট সাইড ওভারলোড করে বলটা তারা সুইচ করে ওই লেফট সাইডে শিফট করে এবং সেখান থেকে কিন্তু আন্তোনিও নুসা তার স্পিড ড্রিবলিং থেকে একটা ভালো ম্যাজিক্যাল মোমেন্টও কিন্তু গিফট করে। সো এবং এই নরওয়ের ক্রিয়েটিভিটি ছাড়াও আরেকটা স্পেশাল স্ট্রেংথ হচ্ছে তাদের ফিজিক্যালিটি এবং তাদের হাইট। আর্লিং হালান্ড এবং আলেকজান্ডার সোলট দুজনের হাইট কিন্তু 6 ফিট 4, কিন্তু এই দুজনে কিন্তু শেষ না, এরকম সেম হাইটের আরও 3টা আউটফিল্ড প্লেয়ার কিন্তু নরওয়ে স্টার্ট করবে। এখন আপনি ইমাজিন করেন যে নরওয়ের অপোনেন্টের বক্সের কাছাকাছি কোনো সেট পিস পাইছে, ফ্রি কিক হোক কিংবা কর্নার কিক, সেখানে অপোনেন্টের বক্সে হালান্ড এবং সোলট তো আছেই, তার সাথে এই 6 ফিট 3, 6 ফিট 4, 6 ফিট 5-এর আরও 3টা লম্বু দাঁড়ায় আছে। এখন অপোনেন্ট ডিফেন্ডাররা এই হালান্ড আর সোলটকে ঠেকাবে নাকি যে আরও 3টা যে লম্বু দাঁড়ায় আছে তাদেরকেও ঠেকাবে? এবং
একটা এরিয়াল নিজেদের হাফ বক্সে যদি একটা এরিয়াল ডুয়েল হারা হয় সেটা থেকে কিন্তু নিশ্চিত গোল খাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে নরওয়ে যখন যেই অপোনেন্টই হোক তাদের বক্সে গিয়ে যখন কোনো একটা সেট পিস পাবে তখন কিন্তু এই নরওয়েকে আটকানোটা যে কারোর জন্য কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম এই নরওয়ের প্লেয়াররা যেহেতু ফিজিক্যাল বিস্ট, তারা যদি বিগ ম্যাচে অথবা কোনো অপোনেন্টের সাথে লো ব্লকে গিয়ে ডিফেন্ডিং করে তখনও কিন্তু তাদের লো ব্লকটা ব্রেক করা অপোনেন্টের জন্য টাফ হবে। কেননা লো ব্লকে যখন কোনো টিম ডিফেন্ড করে তখন কিন্তু ড্রিবলিং বলি, লাইন ব্রেকিং পাস বলি, এই অপশনগুলো কিন্তু কমে যায়। তখন একটা অপশনে থাকে, সেটা হচ্ছে উইং থেকে ক্রস করা। এবং উইং থেকে যখন ক্রস করা হয় তখন ওই উইং ক্রসগুলা সবচেয়ে বেশি মাথা ছোঁয়াতে পারে যারা বেশি লম্বা হয়। আর নরওয়ে ডিফেন্ডার প্লেয়াররা যেহেতু বাই ন্যাচারালি বেশি লম্বা হবে, তারা কিন্তু ইজিলি সেই ক্রসগুলো তারা ক্লিয়ার করে দিতে পারবে। সো নরওয়ে অ্যাট দ্য সেম টাইম তারা অফেন্সিভলি যেরকম ভালো, তারা ডিফেন্সিভলিও কিন্তু একটা ব্যালেন্সড হয়ে যেতে পারে। অ্যান্ড কথা হচ্ছে এই নরওয়ের উইকনেসটা কোন জায়গায়? জুলিয়ান রায়ারসন হয়তো হতে পারে তাদের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার, বাট এই রায়ারসন যখন ওভারল্যাপ করে তখন কিন্তু তার পিছনে অনেক স্পেস থাকে এবং নরওয়ের অপোনেন্টরা নর্মালি কিন্তু ওই স্পেস দিয়ে অ্যাটাক করে। সেম কেসটা কিন্তু ডটমুন্ডের অপোনেন্টরাও করে থাকে। এবং 4-2-3-1 সিস্টেমে রাইট উইঙ্গার হিসেবে যদি আলেকজান্ডার সলোট স্টার্ট করে, সে যেহেতু ন্যাচারাল রাইট উইঙ্গার না, সে রাইট উইঙ্গাররা এখনকার দিনে যেরকম ওয়ার্ক রেট দেয় সেই ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা কিন্তু সলোট থেকে পাওয়া যায় না। যেই কারণে দেখা যাচ্ছে যে নরওয়ের ডিফেন্সের রাইট সাইডে জুলিয়ান রায়ারসন কিছুটা এক্সপ্লয়েটেড হয়ে যায় টিমমেটদের কাছে সাপোর্টের অভাবে। সেক্ষেত্রে নরওয়ের কোচ একটা সলিউশন যেটা করে সেটা হচ্ছে যে এক্স ম্যান সিটি প্লেয়ার অস্কার ববকে রাইট মিডফিল্ডে এসে স্টার্ট করায়। তো অস্কার বব রাইট মিডফিল্ডে খেলে তখন হচ্ছে গিয়ে জুলিয়ান রায়ারসনকে সাপোর্ট দেওয়ার জন্য সে অলওয়েজ প্রেজেন্ট থাকে। ইন দ্যাট কেস নরওয়ের কিন্তু যে ডিফেন্সিভ যে উইকনেসটা সেটা কিছুটা হলে কভার হয়। তবে নরওয়ের জন্য সবচেয়ে বড় উইক পয়েন্ট হতে পারে এত বছর একটা দীর্ঘ সময় পর বিশ্বকাপে খেলতে আসা। কারণ এই বড় মঞ্চে আমরা সবাই জানি যে অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে তারা কিন্তু এই বিশ্বকাপটা খেলতে যাচ্ছে নর্থ আমেরিকার কন্ডিশনে। যেই নর্থ আমেরিকার কন্ডিশন কিন্তু ইউরোপের জন্য কখনোই ফেভারেবল না। এবং ইউরোপের যে বিগ টিমগুলো আছে যারা এবার ফেভারিট হিসেবে যাবে, তারাও কিন্তু এই নর্থ আমেরিকার যেই গরম, ওই গরমে কিন্তু ওরা স্ট্রাগল করবে। সেম জিনিসটা কিন্তু নরওয়ে বেলাতেও খাটে। তারা কিন্তু খুব কম ম্যাচই খেলে এই নর্থ আমেরিকা বলি, সাউথ আমেরিকা বলি, ইউরোপের বাইরে গরম কন্ডিশনে। সো ওয়েদার কিন্তু নরওয়ের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে আর্লিং হাল্যান্ড, সলোদের পিছনে থাকা মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা, জুলিয়ান রায়ারসনদের এই নরওয়ে এই বিশ্বকাপ কত দূর যাবে? তারা কি গ্রুপ রাউন্ডে ফ্রান্সের বাধা টপকে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে? কিংবা গ্রুপ রানার্স আপ হিসেবে যদি আগায়, তাদের সামনে হয়তো কোনো একটা সময় ব্রাজিল পড়তে পারে, ইংল্যান্ড পড়তে পারে, সেই বাধাকে তারা দূর করতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই বিশ্বকাপে ডার্ক হর্স নরওয়ে কত দূর যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।